দুদিন পর ভর্তি এক্সাম, অথচ তিতলির মন বসে না পড়ায়। এমনটা কখনো হয়নি। জ্বর, মাথা ব্যথা সহ কত রকম রোগে ভুগেছে, কিন্তু কখনো পড়া থেকে মন ওঠেনি। প্রেম রোগ বোধহয় এমনই, মনটা চুরি হয়েই গেল। ডাক্তার মানুষকে সুস্থ করে, আর এই ডাক্তার অসুস্থ বানিয়ে দিল। তিতলি রুমে অনেকক্ষণ পায়চারি করে, মনে হাজারটা ভাবনা। উসখুস লাগছে, মানুষটাকে দেখতে ইচ্ছে হচ্ছে খুব। সাংঘাতিক অস্বস্তি মনে, শরীরে। মাথার কাপড়টা টেনে রুম থেকে বের হয় তিতলি। সিঁড়ি 3টা উঠে আর এগোয়নি। বেশ খানিকক্ষণ ছাদের দরজার দিকে তাকিয়ে থাকে, এরপর নেমে আসে। হালকা হলুদ আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে। সবার ঘরের দরজা বন্ধ। রাত 1টা বাজে, হয়তো ঘুমাচ্ছে সবাই। শুধু তিতলির ঘুমটাই হারাম হয়ে গেল। তিতলি নাকি? মৌনতার ডাক শুনে কেঁপে ওঠে তিতলি, ফিরে তাকায়। মৌনতাকে দেখে মৃদু হাসে, তবে চিনতে পারেনি এটা মোহনা নাকি মৌনতা। তাই শুধু আপু বলে সম্বোধন করে। হ্যাঁ আপু, আমি ঘুম আসছিল না তাই হাসছিলাম। তুমি তো 10টায় ডিনার করে রুমে আসছিলাম, 3 ঘন্টা শুয়ে থেকেও ঘুম ধরেনি? আল্লাহ! না আপু, আসলে 2 দিন পর এক্সাম তো পড়ছিলাম। বাপ্পা, একদম আমার ভাইদের মতো দেখি, শুধু পড়া আর পড়া। উত্তরে তিতলি হাসলো, সাথে মৌনতাও। আচ্ছা, যাও ঘুমাও, গুড নাইট। তিতলি রুমে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। চোখের পর্দায় ভেসে ওঠে নিঝুমের হাসি। সে চট করে চোখ খুলে। স্বস্তি পাচ্ছে না একটুও। প্রেমে শান্তি থাকলেও স্বস্তি নেই। এ যেন এক টক ঝাল মিষ্টির মিশ্রণে তৈরি অনুভূতি। একটা বালিশ বুকে জড়িয়ে তিতলি আবার চোখ বোঝে। দুপুরে যতক্ষণ নিঝুমের রুমে ছিল, তার প্রতিটা সেকেন্ড আবার রিপিট করে কল্পনায় টেনে আনে। তিতলির মুখে লাজুকতা। সে ছোট থেকেই প্রচণ্ড লাজুক। প্রেমে পড়ে যেন লাজুকতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সারাক্ষণ মুখে ফুটে থাকে লজ্জা। লজ্জাপতিরা যখন প্রেমে পড়ে তখন খুব বেশি মুগ্ধকর দেখায়। তিতলির বেলায় তার ব্যতিক্রম হচ্ছে না। সকাল, তিতলিকে নিচে নামতে দেখে আঞ্জুমান হাত বাড়িয়ে খাবার টেবিলে ডাকেন। তিতলি আসো। তিতলি অনেকটা অবাক হওয়ার ভান করে বলল, ফুপিয়াম্মা, আপুরা ভাইয়ারা কই? এখনো ওঠেনি? কটা বাজে দেখেছো? 9টা 20 বাজে। এখন কি ওরা বাসায় থাকবে? ইয়া আল্লাহ, এত বেলা! সকালে ডাকতে নিচ্ছিলাম তোমাকে, কিন্তু মৌন বলল অনেক রাত অবধি পড়েছ, তাই আর ডাকিনি। সরি ফুপিয়াম্মা, এত বেলা হয়ে গেল। মিসেস আঞ্জুমান বাধা দিয়ে বলল, এসবের জন্য সরি বলতে হবে না। আপুরা ভার্সিটিতে, ভাইয়া আর ভাইয়ারা হসপিটালে না? হুম, সবাই বাইরে। নিজুম এখনো বের হয়নি, রেডি হতে গেছে, চলে যাবে এক্ষুনি। এত কথা না বলে জলদি খাও, অনেক বেলা হয়েছে, শরীর খারাপ করবে। আন্টি, একটা কথা বলি? হুম, বলো। মিসেস আঞ্জুমানের খুশিতে গদগদ হয়ে বলেন, আমারও তুমি তুমি বলতে কেমন লাগছিল রেমা। বাচালি, কি সুন্দর করে ফুপি আম্মু ডাকিস, আর আমাকে তুমি করে সম্বোধন করতে হয়, ভালো লাগছিল না। উত্তরে তিতলি মিষ্টি হাসলো, বলল, বাবা বলেছে আপনাকে ফুপিয়াম্মা ডাকতে। তাই? কিন্তু মাঝে মাঝে তো আন্টি ডাকতেছিস। তিতলি অপরাধীর মতো হেসে বলে, আসলে সবাইকে আন্টি ডাকি তো, তাই চলে আসে মুখে অটোমেটিক। কয়েকদিন ডাকলেই অভ্যাস হয়ে যাবে। কিছুক্ষণ পর নিঝুম নেমে আসে। আঞ্জুমান ও রান্নাঘর থেকে হাত মুছে ছেলেকে আদর করতে এগিয়ে আসেন। তিতলি নিঝুমটা যে কে এখনো দেখেনি, তাই পেছনে ফিরে দেখার জন্য। নিঝুমকে দেখে তিতলি বিস্ফোরিত হয়, মাথা ঘুরিয়ে নেয়। চোখ মার্বেলের মতো গোল হয়ে যায়। এক্ষুনি চোখ কোটর থেকে বেরিয়ে আসবে এমন অবস্থা। সে বিড়বিড় করে, নিঝুম এটা তাহলে নির্ঝরকে? কারে দেখলাম, নির্ঝরকে? আর নিঝুমকে? হিচকি ওঠার আগে সামনে রাখা পানি খেয়ে ঢোক গেলে তিতলি নিজেকে সামলায়, নিজের সাথে নিজে কথা বলে, তিতলি, এত উত্তেজিত হোস না। ফুপি আম্মুকে জিজ্ঞাসা করে তোর প্রশ্নের উত্তর বের করে দেবে। শান্ত হ, কুল কুল। তিতলি আবার ঘুরে তাকায়। নিঝুম হাসছে, গালে টোল। খাবার রেখে এক হাতে মাথা ভর দিয়ে নিষ্পলকভাবে নিঝুমের দিকে তাকিয়ে থাকে সে। ঠোঁটে তার ভালোবাসার হাসি, চোখের দৃষ্টিতে নিঝুমের জন্য অজস্র ভালোবাসা। জিন্সের সাথে ইন করা ব্ল্যাক শার্ট, হাতে অ্যাপ্রন, বডি সুগঠিত ও সবল, চুলগুলো ছোট তবে খাড়া খাড়া, চোখে চশমা।
গোল ফ্রেমের। তিতলি বেহায়ার মতো হা করে তাকিয়ে থাকে। 1 সেকেন্ডের জন্য চোখের পলক পড়ে না, ফলে চোখ ঝাপসা হয়ে আসে। তিতলি, আঞ্জুমানের ডাকে তিতলি হকচকিয়ে ওঠে, হুঁশ আসে, খেয়াল করে নিঝুম নেই। আঞ্জুমান আবারও প্রশ্ন করেন, তিতলি শরীর খারাপ? ভাবছি। কি ভাবছিস? তিতলি খ্যাক করে গলা পরিষ্কার করে টানটান হয়ে বসে। এরপর বলল, কথার মাঝে সেখানে টুনি উপস্থিত হয়। মিসেস আঞ্জুমান আর টুনি একসাথে হেসে ওঠে। তিতলি নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে। প্রশ্ন জাগে মনে, এরা হাসছে কেন? হাসার মতো কি বলল? টুনি টেবিল মুছতে মুছতে বলে, আফামনি হ্যাঁ গেল জমজ। তিতলির চোখগুলো আরও বড় আকার ধারণ করে, কণ্ঠে আকাশচুম্বী বিস্ময়তা নিয়ে প্রশ্ন করে, নিজুম ভাইজান আর নির্জন ভাইজান জমজ? তিতলির দু ঠোঁট নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। আঞ্জুমান হাসেন। তিতলির হিচকি ওঠে। আঞ্জুমান হাসি থামিয়ে পানি এগিয়ে দেন। তিতলি পানি খেয়ে শান্ত হয়। আরেকটা জোরেই হাঁপ ছেড়ে বলল, এই কি জমজের কারখানায় এসেছি, যেদিকে টাকায় সব দুটো। আঞ্জুমান টুনি আবার হাসে। তিতলি সামনে দাঁড়িয়ে থাকা দুজনের দিকে তাকিয়ে বলে, এখানে কি ফুপি আম্মাও দুটো আছে? টুনিও কি দুটা? টুনি হা হয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেলে। আঞ্জুমান বলে, খালাম্মা আফারে ভূতে ধরছে, দেখেন কেমনে তাকাইছে। তো সব কিছুতে ভূত না টানলে হয় না? সরি খালাম্মা। সরি না সরি হবে না মা, আর জমজ নেই এখানে। খাওয়া শেষ করে রুমে গিয়ে বিশ্রাম নাও। আর আমার ছেলে মেয়েরা জমজ। মেয়েগুলোর মধ্যে যার চুল লম্বা সে মৌনাতা, আর একজন মোহনা। আর ছেলেদের মধ্যে যার গালে টোল পড়ে, দেখতে স্বাস্থ্যবান আর ঠান্ডা স্বভাবের, তার নাম নিঝুম। আর ফাজিলটা নির্জন। মনে থাকবে? তিতলির বাধ্যর মতো মাথা ঝাঁকায়। টুনি ফোড়ন কাটে। খালাম্মা নিজুম ভাই প্রাকৃতিক ভটকা না, হ্যাঁ তো বিয়াম কইরা ভটকা হইছে। কি ভাষা! বোটকা কি? ওর কি ভুড়িয়েছে যে বোটকা বলবি? টুনি মাথা নামিয়ে বলে, সরি। বোটকা যদি আরেকদিন শুনি তোর চাকরি ক্যান্সেল। মিসেস আঞ্জুমান হন করে রুমে চলে যান। টুনি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলে, মাইনসের বাড়িতে বান্দিগিরি করি, এইটা নাকি চাকরি? তিতলি রুমে এসেই সানজুকে কল করে। সানজুকে মনের সব কথা না বললে শান্তি লাগে না। সানজু কল রিসিভ করতেই তিতলি বলে, মারাত্মক কিছু? তেমন না। ওনার নাম নির্ঝর না নিঝুম? সানজু সেকেন্ড কয়েক থ মেরে বসে থাকে। এরপর হো হো করে হেসে ওঠে। তিতলির মেজাজ খিচড়ে গেল। হাসতে হাসতে সানজু বলল, যার প্রেমে পড়লি তার নাম কেমনে ভুললি? কথা শেষ করে সানজু আবার হাসে। তিতলির প্রচণ্ড রাগ ওঠে। আমি কেমনে জানবো? নির্ঝর নিঝুম জমজ দুই ভাই, দুজনেই তো দেখতে একরকম। কি এরকম দেখতে? কার প্রেমে পড়েছিস জানিস তো? হ জানি, ওনার গালে টোল পড়ে। তাহলে টুলোই প্রেমের কারণ? কি জানি। হেই, আমি না ভাবছি ভুলে ভুলে বাসর ঘরে যদি আরেকটা ভাই ঢুকে পড়ে, তো তুই তো ওইটার সাথে বাসর করে ফেলবি। কি সাংঘাতিক দোস্ত! ছি, তোর এই ফিউচার গণনা আমার ভাল লাগে না। আচ্ছা মা, মাফ কর, সরি। আমি হং প্রপোজ করবি কবে? খাইয়া আমার আর কাম নাই, জীবনেও বলবো না। মাত্র 2 দিন হলে আসছি। তাইলে যখন অন্য মেয়ে চুরি করে নিয়ে যাবে তখন বুঝবি। এতদিনে হয়তো নিয়েও নিছে। এসব ভেবে ভালোবাসতে গেলি এক পাকিক ভালোবেসে যাবি নাকি? তিতলি কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলে, নিজর ভাইয়া প্রেম করে, গতকাল শুনেছিলাম। নিঝুম ভাইয়াকে নিজর ভাবতাম, মনে ভাবতাম নিঝুম ভাইয়াই প্রেম করে, তবুও তো মনকে আটকাতে পারিনি। মরবি তুই, মরবি। তিতলি লম্বা করে দীর্ঘশ্বাস ফেলে। দুপুরে নামাজের পর ড্রয়িং রুমে বসে সবাই নিঝুম নির্জনের জন্য অপেক্ষা করে। তারা আসলে একসাথে দুপুরের খাবার খাবে। মোহনা তিতলিকে প্রশ্ন করে, তিতলি গান গাইতে পারো? তিতলি বিনয়ের সাথে বলে, একটু একটু পারি। মৌনতা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সিরিয়াসলি? আমার লাইফে গান শুনতে এত ভালো লাগে, প্লিজ একটা গাও। তিতলি একবার নাকচ করলেও পরে রাজি হয়ে যায়।
মৌসুমী ভৌমিকের সেদিন গানটির সুর তোলে। মুগ্ধ হয়ে উপস্থিত সবাই শুনে, তিতলির অনেক প্রশংসা করে। তখন আগমন ঘটে নিঝুম নির্জনের। টুনি বলে ওঠে, ভাইজানরা আইয়া পড়ছে। বাকিরা মেইন ডোরের দিকে তাকায়। একজোড়া একরকম মানুষ দাঁড়িয়ে আছে। তবে কেন জানি এখন নিঝুমকে চিনতে একটু অসুবিধা হচ্ছে না তিতলির। নিঝুমের চোখের দিকে তাকায় সে। চোখাচোখি হয় দুজনের। তিতলির ভেতরটা শিরশির করে কেঁপে ওঠে। মানুষটার দৃষ্টিতে সাংঘাতিক কিছু আছে। লজ্জায় চোখ সরিয়ে নেয়। নিঝুম নির্জন হালকা পাতলা কথা বলে, পা বাড়ায় উপরে যেতে। আঞ্জুমান রান্নাঘরে ঢোকেন। মৌনতা তিতলির কাছে আবদার করে রোমান্টিক একটা গান গাইতে। বলার সাথে সাথে তিতলি সুর তুলে, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। দুটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। গানের সুর গলায়, চোখের দৃষ্টি নিঝুমে। নিঝুম এক পা করে সিঁড়ির প্রতিটি ধাপ পার হচ্ছে। তার তিতলির কাছে গানের সুরের মতো মনে হচ্ছে। এই যে এখনই হাতের ঘড়িটা খুলল, তাতেও ছন্দের গতি। নিঝুম হুট করে সিঁড়িতে থমকে দাঁড়ায়। মনে হচ্ছে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে, গভীর দৃষ্টি নিয়ে। পেছন ফিরে তাকায়। সাথে সাথে তিতলির চোখ সরিয়ে ফেলে। সারা মুখে ছড়িয়ে পড়ে লজ্জার আভা। তখন কণ্ঠে লাইন দুটি, ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল। তিতলির বুকে হাতুড়ি পেটা বেড়ে চলেছে। এইটুকু পথ যেন শেষই হচ্ছে না। নিঝুমের রুমে দ্বিতীয়বারের মতো যাচ্ছে। গত শনিবার দুপুরের পর থেকে নিঝুমকে আর দেখেনি তিতলি। আজ সোমবার। এক্সাম দিয়ে এসে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠেছে বিকেলে। এমন সময় নিঝুম নিজ ঘরে ব্যস্ত থাকে। তিতলির চোখ দুটো উদ্গ্রীব হয়ে আছে নিঝুমকে দেখতে। তাই আর দেরি না করে নিঝুমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মনে মনে নিজেকে প্রবল সাহস দেয়, নার্ভাস হওয়া চলবে না কিছুতেই। দরজা খোলা ছিল। তিতলি হালকা করে দরজায় টোকা দিয়ে বলল, ভাইয়া আসতে পারি? নিঝুম চোখ তুলে তাকায়। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আসো। বসবো ভাইয়া? এটাও জিজ্ঞেস করতে হয়, বসো। তিতলি সোফায় বসে নিঝুমের দিকে তাকায়। নিঝুম ডায়েরিতে কিছু লিখছে। তার উপর কোনো আগ্রহই নেই দেখছি। তিতলির মন খারাপ হয় খুব। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্পষ্ট করে বলল, আমি এসে কি বিরক্ত করছি ভাইয়া? না, আমি কি বলেছি? নিঝুম উত্তর আর প্রশ্ন ডায়েরিতে তাকিয়ে দিল। তিতলি অপমানে কটমট করে তাকায়। এরপর এক হাত গালে রেখে ভাবে, এত অবহেলার কি দরকার? আমার উপর কি নজর পড়ে না আপনার? আমি কি এতটাই খারাপ দেখতে, এতটাই কুৎসিত? মুখে বিনয়ের সাথে বলে, আমার তো এক্সাম শেষ, আপনার কাছ থেকে একটা বই নিতে আসলাম। নিঝুম লেখাতে মগ্ন থেকেই জবাব দেয়। নিয়ে যাও, যেটা ইচ্ছে। তিতলির রাগ ওঠে, কিন্তু তা প্রকাশ করে না। তার ইচ্ছে হচ্ছে নিঝুমের চোখ থেকে চশমাটা খুলে চুরমার করে ভেঙে দিতে, আর ডায়েরিটা টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে। কিন্তু সে অধিকার তার নেই। আর এরকম বেয়াদবি মনে আসলেও কখনো সে করে না। সে ভেতরে ভেতরে রেগে ফেটে গেলেও উপরে খুব ঠান্ডা ভাব নিয়ে বুকশেলফের দিকে যায়। একটার পর একটা উপন্যাস দেখতে থাকে। একটা ইংলিশ উপন্যাসে চোখ আটকে যায়। নাম 50 শেডস অফ গ্রে। বইটা হাতে নিয়ে সোফায় এসে বসে। নিঝুম জিজ্ঞাসা করে, কোনটা নিলে? তিতলি বই খুলে জবাব দেয়, 50 Shades of Grey। নিঝুম ডায়েরি বন্ধ করে চমকে তাকায় তিতলির দিকে, বলে, বইটা দাও, এটা পড়তে হবে না। কেন ভাইয়া? আমার তো এটা পড়তে ইচ্ছে হচ্ছে। নিঝুম বিছানা থেকে নেমে বলে, এটা বড়দের বই, দাও।
তিতলি অবাক হয়ে তাকায়, বলে, আমি তো বড়ই, 18 বছর, বিয়ের বয়স। আরও বড় হয়ে তারপর পড়ো। এখন দিয়ে যাও এটা। না, দেব না। জেদ করো না, দাও তো। আপনি জানেন আমি বড়দের অনেক উপন্যাস পড়েছি, ইংলিশ উপন্যাস। তুমি কিনে নিয়ে পড়িও, কিন্তু আমার কাছ থেকে তুমি বড়দের বই পড়তে পারবে না। কেন? বুঝবে না, দাও তো বইটা। তিতলি নিঝুমের সাথে তাল মিলিয়ে নাছর বান্দা গলায় বলে, দেব না। বইটা দিয়ে দাও, যা চাইবে তাই দেব। তিতলি সুযোগটা হাতছাড়া করতে পারেনি। মুহূর্তেই দ্বিগুণ সাহস বেড়ে যায়। যে কোনো মূল্যে নিঝুমকে পাশে পাশে চাই তার। তিতলি নিঝুমের চোখে চোখ রেখে মৃদু হেসে বলে, সত্যি দেবেন? দেব, দাও বইটা। আমাকে চা বাগান দেখতে নিয়ে যাবেন প্লিজ। নিঝুম তিতলির হাত থেকে চট করে বইটা কেড়ে নেয়। এরপর হেসে বলল, তুমি আসলেই একটা বাচ্চা, এভাবে জব্দ করে বাচ্চারই আবদার করে। আচ্ছা, কাল দুপুরে হসপিটাল থেকে এসে নিয়ে যাব। নিঝুম বইটা জায়গা রেখে বলে, কি খাবে? অবশ্যই কফি। হুম। অন্য বই খুঁজে নাও, আসছি। তিতলি মাথা ঝাঁকায়। নিঝুম চলে যেতেই সেলফের দিকে আসে। বাবলি নামের একটা বই বেছে নেয়। বইটা নিয়ে বেলকনিতে আসে। ভয়ঙ্কর সুন্দর বেলকনি, লতা পাতার টব ঝুলানো, দু কর্নারে বেতের বল সোফা, মাঝে সেন্টার টেবিল, সেটাও বেতের। বিকেলের স্নিগ্ধ বাতাস শাঁ শাঁস করে আসছে। টবের পাতা মৃদু দুলছে, সেই সাথে তিতলির চুল। ডান পাশের সোফায় বসে তিতলি বই খোলে। তখন নিঝুম আসে। তিতলির দিকে কফি এগিয়ে দিয়ে বলে, তুমি এখানে, আর আমি রুমে এসে দেখছি মেয়েটা কোথায় গেল। তিতলি নিঝুম একসাথে হাসল। নিঝুম নিজের কফিতে এক চুমুক দিয়ে জিজ্ঞাসা করে, এখন কোন বইটা নিলে? বাবলি। শুধু লাভ স্টোরি পড়তে ইচ্ছে করে কেন? এটা প্রেমের গল্প, আমি জানতাম না। এখন তো জানলে। বইটা রেখে কাটা সিরিজ বা মিসির আলী এনে পড়ো। তিতলির বলতে দ্বিধা লাগলেও সাহস নিয়ে প্রশ্ন করে, প্রেমের গল্পে এত অনীহা কেন আপনার? এক সময় তোমারও ভালো লাগবে না, কম বয়সে আমারও অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর ইন্টারেস্ট পাই না। মানে অল্প বয়সে পড়েছেন? আমারও তো অল্প বয়স, তাহলে আমি পড়ি। নিঝুম হেসে উত্তর দেয়, আচ্ছা পড়ো। কই যাচ্ছেন? রুমে যাই, তুমি পড়ো। আমার একা থাকতে ভালো লাগে না, দুই কর্নারে তো দুটো ছোপা। আপনি ওই কর্নারে এসে বসেন আর আপনার কাজ করেন, আমি উপন্যাস পড়ি। নিঝুম বাইরের পরিবেশ দেখে বলে, আজকের দিনটা খুবই সুন্দর, এখানে বসে কবিতা লিখলে ভালো লাগবে। আচ্ছা আসি, হ্যাঁ। নিঝুম কবিতা লিখে শুনে তিতলির মুগ্ধ হয়ে থমেরে থাকে। নিঝুম আসতেই বইয়ে নজর দেয়। নিঝুম তিতলির উদ্দেশ্যে বলল, বইটা রুমে নিয়ে পড়িও, আমার সামনে পড়তে তোমারই অস্বস্তি লাগবে, লজ্জা পাবে তুমি। আপনার কোনো কথা শুনছি না, আমি এখানেই পড়বো। নিঝুম বুঝে যায় তিতলি আর কথা শুনবে না। মেয়েটা লাজুক হলেও ঘাটতেরা। অনেকক্ষণ পার হয়ে যায়। বইটা আর পড়তে পারছে না তিতলি। দুটি প্রধান চরিত্রের খোলামেলা অনুভূতি বইটায়। তিতলি আর চোখে নিঝুমের দিকে তাকায়। নিঝুম মনোযোগ সহকারে লিখছে। তিতলির গাল লাল টুকটুকে হয়ে আসে, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, কানের লতি গরম হয়ে আসে, শরীরটাও অবশ মনে হচ্ছে লজ্জায়। বইটা চট করে বন্ধ করে দেয়। এতটা লজ্জা হয়তো পেত না যদি নিঝুম পাশে না থাকতো। আবার নিঝুম শুরুতেই না করেছিল বইটা পড়তে। নিঝুম তিতলির দিকে না তাকালেও বুঝতে পারে তিতলি অনেকটা পড়ে ফেলেছে এবং লজ্জা পাচ্ছে। এখন সে তাকারে তিতলি হার্ট অ্যাটাক করতে পারে। তবু নিঝুমের মাথায় দুষ্টুমি আসে। ইচ্ছে হয় একবার তাকিয়ে দেখি কি হয়। নিঝুম তাকায়, তিতলির চোখ সরিয়ে নেয়। সে কি করবে বুঝে উঠতে পারছে না। লজ্জাটা স্পষ্ট হয়ে গেছে চোখে মুখে, লুকানো আর সম্ভব না। মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে পড়ে। নিঝুম ইনোসেন্ট ভাব নিয়ে প্রশ্ন করে, কি হলো তিতলি? তিতলি ঢোক গেলে দৃষ্টি স্থির রেখে জবাব দেয়। কথা শেষ করেই দ্রুত পায়ে বেরিয়ে পড়ে। নিঝুম দরজার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে। অদ্ভুত মেয়ে। আসে শান্তভাবে, ফিরে যায় ঝড়ের গতিতে।
তিতলি রুম থেকে বেরিয়ে সিঁড়ি পার হয়ে দৌড়ে। তিতলিকে লজ্জামাখা মুখ দিয়ে দৌড়ে রুমে ঢুকতে দেখে মিসেস আঞ্জুমান সিঁড়িতে থমকে দাঁড়ান। নির্জনের রুম সামনে এসে আঞ্জুমান ভাবনায় ডুবেন। ছেলের অনুমতি নিয়ে ঘরে ঢুকবেন নাকি অনুমতি ছাড়া? অনুমতি ছাড়া ঢুকলে কি সাংঘাতিক কাজকর্ম দেখতে হয়। সেদিন ঢুকে দেখেন নির্জন ভিডিও কলে রোহিকে উড়ন্ত চুমু দিচ্ছে। আঞ্জুমান দরজায় টোকা দিয়েই ডাকেন, নির্জন, আব্বু আছোস? একটু থেমে আবার ডাকে। নির্জন, গলার স্বর দ্বিগুণ করেন। নির্জন। নির্জন ভিডিও কলে ব্যস্ত ছিল রোহির সঙ্গে। মায়ের কণ্ঠ কানে আসেনি। তৃতীয় ডাকটা কানে আসে। মা জোরে চেঁচিয়ে ডাকছেন। তাড়াতাড়ি কল কেটে নির্জন। এরপর দরজা খুলে টানটান জোরপূর্বক হাসে। আঞ্জুমান ছেলের হাসির স্টাইল দেখে কপালের ভুরু হালকা কুঞ্চিত করে বললেন, হাদারামের মতো হাসবি না আমার সামনে। হাদারাম আছিস, হাদারাম থাক, প্রকাশ করার কি দরকার? নির্জন বাধ্য ছেলের মতো হাসি বন্ধ করে স্ট্যাচু হয়ে দাঁড়ায়। আঞ্জুমান বলেন, এখন স্ট্যাচু হইছস কেন? ঢং করবি না। নির্জন তখনও স্ট্যাচু। ইচ্ছে করে এমন করছে মাকে রাগানোর জন্য। সোজা হয়ে থাকবে, কথা বলবে না, হাসবে না। আঞ্জুমান ছেলের দিকে সরু চোখে তাকান। নির্জনও হুবহু কপি করে তাকায়। আঞ্জুমান চোখ দিয়ে ভয় দেখান। নির্জনও তাই করে। আঞ্জুমান নাক দিয়ে জোরে জোরে শ্বাস নেন, জিহ্বা বের করেন। নির্জন মায়ের পাগলামি দেখে জোরে হেসে ওঠে। সাথে হাসেন আঞ্জুমান। নির্জনের পিঠ চাপড়ে বলেন, সুখবর আছে। নির্জন আগ্রহ নিয়ে তাকায়। আঞ্জুমান রুমে ঢুকতে ঢুকতে বলেন, রোহিরে কল দিয়ে বল আমরা আগামী বৃহস্পতিবার বিয়ে পাকা করতে ওদের বাড়ি যাচ্ছি। আংটি পরিয়ে আসবি সেদিন। বয়স তো কম না, 28 হলো। নির্জন সেকেন্ড দুয়েক হা হয়ে তাকিয়ে থাকে। এরপর মাকে কোলে তুলে নিলেন এক খুশিতে। আঞ্জুমান চিৎকার করে ওঠেন, পরে যাব, পড়ে যাব, পড়ে যাব না মা। নির্জন মাকে নামিয়ে উত্তেজিত হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আম্মু, সারপ্রাইজ ছিল আমার জন্য। আঞ্জুমান ছেলের এত আনন্দ দেখে বুক ভরে শ্বাস নেন। এরপর ছেলের কপালে চুমু এঁকে বলেন, তোদের খুশি আমাদের খুশি রে বাবা। আঞ্জুমান নিঝুমের রুমে এসে দেখেন রুমে নেই নিঝুম। তিনি ব্যালকনিতে আসেন। নিঝুমকে পান, মগ্ন হয়ে লিখছে। তিনি ডাকেন, নিঝুম, আব্বা। নিঝুম ঘুরে তাকায়। মাকে দেখে হাসলো, বলল, আম্মু বসো। আঞ্জুমান বসতে গিয়ে দেখতে পান সেন্টার টেবিলে আরেকটা কফির মগ। তেতলির জন্য ছিল হয়তো। বুঝেও সাবধানে প্রশ্ন করেন, কেউ এসেছিল? কফির মগ দেখছি। তিতলি এসেছিল। গল্প করতে আসছিল? নিঝুম ডায়েরি বন্ধ করে মায়ের সোজাসুজি বসে বলল, সেদিন এসেছিল বুঝলে। আমার এত বই দেখে খুব খুশি হয়েছিল, তাই আমি বলেছি এক্সাম শেষে বই নিয়ে পড়তে। আজকে বই নিতে আসে। বারবার বড়দের উপন্যাস নিচ্ছিল পড়তে। আমি মানা করেছি, কিন্তু ও বড়দের উপন্যাসই পড়বে। কথা শুনল না, পড়তে বসলো। আমি জানতাম প্রেমের উপন্যাস ও কারোর সামনে পড়তেই পারবে না। লজ্জা পাবে, মেয়েটা ভীষণ লাজুক। তবে পড়েছে। কিন্তু শেষে কি হলো জানো? ঠিকই লজ্জা পেয়েছে। আমি তাকাতেই উঠে বউ তোর। নিঝুম হেসে উঠল, কিন্তু শব্দ নেই, নিঃশব্দ সে হাসি। আঞ্জুমান মুগ্ধ নয়নে ছেলেকে দেখেন আর অবাক হন খুব। নিঝুম সাধারণত বেশি কথা বলে না, বিস্তারিত কিছু বলে না। আঞ্জুমান ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, এটা খুব সরল আর ভালো। সেটা ঠিক, তবে মেয়েটার বয়স কম, আবেগ বেশি, আর ঘাড় তার একটু। আঞ্জুমান মুখ ফসকে জিজ্ঞাসা করেন, তিতলিকে কেমন লাগে তোর? নিঝুম শান্ত চোখে মায়ের চোখের দিকে তাকায়। এরপর প্রশ্ন এড়িয়ে বলে, আব্বু বাসে বেড়েছে? আঞ্জুমান ছোট করে উত্তর দেন। হুম। নিঝুম আবার ডায়েরি খুলে। আঞ্জুমান ভেবেছিলেন নিঝুমের হয়তো দুর্বলতা আছে তিতলির প্রতি, কিন্তু নিঝুমের কথায় বুঝে যান ছেলের কোনো আগ্রহ নেই তিতলির উপর। তবে ওনার বেশ মনে ধরেছে তিতলিকে, হুট করেই। মিনিট কয়েক আগেও যা ভাবেননি তাই এখন ভাবনায় ঘুরপাক খাচ্ছে। আঞ্জুমান বলেন, আচ্ছা আসি আব্বা। নিঝুম পেছন থেকে আবার ডেকে উঠল। শোনাম্মু, মিসেস আঞ্জুমান ঘুরে দাঁড়ান। নিঝুম বলে, ডিনার করতে নিচে যাব না, প্লিজ পাঠিয়ে দিও। আচ্ছা আব্বা। দরজার ওপাশে কেউ এসে দাঁড়ায়, টোকা দেয়, কণ্ঠস্বর ভেসে আসে, তিতলি। তিতলি মাথায় কাপড় দিয়ে দরজা খুলে।
অবাক হয়ে বলল, নির্ঝর ভাইয়া আপনি? নির্জন আরো বেশি অবাক হয়। তিতলি তাকে আর নিঝুমকে গুলিয়ে ফেলেনি দেখে নির্জন হেসে বলে, চিনে গেছো দেখি। তিতলি মাথা নামিয়ে ভাবে। আমি আমার ডাক্তারকে কখনো আর কারোর সাথে গুলিয়ে ফেলবো না ভাইয়া। নির্জন বলে, রুমে ঢুকবো? তিতলি সামনে থেকে সরে গিয়ে বলে, জি ভাইয়া। নির্জন রুমে ঢুকে বলল, তুমি জানো তুমি আমার জন্য লাকি গার্ল। তিতলি অবাক হয়ে তাকায়। নির্জন বলে, আজ তো 5 দিন, এর মধ্যে আমার বিয়ে পাকা হয়ে যাচ্ছে। এই ক্রেডিট তো আমার না, আল্লাহ চাইছেন তাই হয়েছে। নির্জন এক হাতে সামনের চুল ঠিক করে এরপর বলে, সেটা ঠিক তবে তুমি আসার পর আমার এতদিনের অপেক্ষা শেষ হয়েছে, তাই তোমাকে ট্রিট দেব। বলে কি চাও? তিতলি লজ্জা পেয়ে বলল, আপনাদের বাড়িতে 1-2 মাসের জন্য থাকতে দিয়েছেন, এটাই অনেক। নির্জন দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল, আব্বু দিয়েছে, আমি না। আমার কাছে আলাদা করে কিছু চাও? আচ্ছা, কিন্তু আমি মরার আগে চেয়েও কিন্তু। তিতলি জোরে হেসে বলল, হ্যাঁ ভাইয়া, চাইবো। আচ্ছা, আসি। জি ভাইয়া, বসুন। পরদিন দুপুর 11টায় তিতলি ছাদে আসে। বাগান দেখছিল ঘুরে ঘুরে। মনুতা মোহনা দুজন ভার্সিটিতে, নিঝুম নির্জন হসপিটাল। বাড়ি প্রায় খালি। সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় আচমকা পা ফসকে পানিতে পড়ে তিতলি। পানি থেকে মুখ তুলে তিতলি হতবাক। মুহূর্তেই কি হয়ে গেল, নিজে নিজে হেসে ফেলল। স্বচ্ছ নীল পানি, পায়ের তালু অবধি দেখা যাচ্ছে। বেশ লাগছে তার। আরেকটা ডুব দেয়, সাঁতার কাটতে থাকে। সেই মুহূর্তে নিঝুমের পা পড়ে ছাদে। সাদা শার্ট গায়ে, চোখে চশমা। নিঝুমের চোখ যায় সুইমিং পুলে। একটা মেয়ে নিশ্চিন্তে সাঁতার কাটছে। স্বচ্ছ নীল জলে ধবধবে ফর্সা এক কন্যা। জলে ভাসছে কালো লম্বা চুল। নিঝুম চিত্রশিল্পী হলে তখনই এক দৃশ্য এঁকে নিত। সে এক পা করে সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায়। তিতলি থমকে যায়। কারো পায়ের শব্দ শুনেছে যেমন, ঘুরে তাকায়। নিঝুমকে দেখে কেঁপে উঠল, সাথে সাথে ডুব দেয়। বেশ কয়েক সেকেন্ড পর ভেসে ওঠে। নিঝুম তখনও দাঁড়িয়ে, ঠোঁটে হাসি। তিতলি আবার ডুব দেয়। যখন শ্বাস বন্ধের উপক্রম, তখন ভেসে ওঠে। তখনও নিঝুম দাঁড়িয়ে আছে। তিতলি আবার ডুব নিতে গেলে সাথে সাথে নিঝুম বলে, এই, হ্যাঁ, ডুব দিও না। তোমার সঙ্গে একটা কথা ছিল, উঠে এসো। তিতলি ভেজা গায়ে উপরে উঠতে লজ্জা করছিল ভীষণ, তাই মাথা নাড়িয়ে না করে। নিঝুম বুঝতে পেরে বলল, আচ্ছা শোনো, আজকে আর বের হতে পারবো না। বিকেলে আমার একটা অপারেশন করতে হবে, ইটস আর্জেন্ট। আমরা আগামীকাল বেরোবো। তিতলি নিঝুমের চোখের দিকে তাকিয়ে বলে, এটা বলতে এসেছেন? নিঝুম রুমে যাওয়ার জন্য পা বাড়ায় আর বলে, না, ফোন নিতে মনে নেই, নিতে এসেছি। আরও দরকারি কাজ আছে। নিঝুম রুমে চলে যায়। তিতলিও থ মেরে দাঁড়িয়ে থাকে। ভেবেছিল আজ একসাথে পাশাপাশি থাকা হবে, অথচ হলো না। নিঝুম ফোন নিয়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আবার উপরে উঠে আসে। রুমে যায়। একটা বড় তোয়ালে তিতলির হাতে দিয়ে নেমে যায়। তিতলি এতে ভীষণ রকম খুশি হয়, ভীষণ। নিঝুমের দেওয়া তোয়ালে অঙ্গে জড়িয়ে খুশিতে চোখ খিচে আসে। নিঝুম তিতলির রুমের সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। তাকে বিচলিত দেখাচ্ছে। দরজায় টোকা দিতে চাইছে, কিন্তু পারছে না। নিঝুম এরকম বেকায়দায় অবস্থায় কখনো পড়েনি। একটা মেয়ের রুমের দরজায় করাঘাত করতে গিয়ে তার এত অস্থিরতা হওয়ার কথা নয়। নিঝুম বড় নিঃশ্বাস নিল। এরপর হালকা কেশে দরজায় টোকা দেয়, সাথে ক্ষীণস্বরে ডাকল, তিতলি। তিতলি জানালার পাশে বসে সন্ধ্যার আকাশ দেখছিল। আকাশ কালো করেছে, ঠান্ডা একটা হাওয়া চারপাশে। নিঝুমের গলার স্বর তিতলির অস্বস্তি সহ সর্বাঙ্গ কাঁপিয়ে তোলে। তিতলি বিড়বিড় করে, কার গলা শুনলাম? ওড়না নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দ্রুত দরজা খুলে। নিঝুম তখন দ্বিতীয়বারের মতো ডাকতে নিচ্ছিল, তার আগেই তিতলি দরজা খুলে। দুজনের চোখাচোখি হতেই নিঝুম হালকা করে হাসে। তিতলি গলা টেনে বলল, আপনি? নিঝুম তিতলিকে ব্যঙ্গ করে গলা টেনে বলল, কেন হাসতে পারি না? তিতলি খিলখিল করে হেসে উঠল নিঝুমের দুষ্টুমি দেখে। নিঝুম চোখের চশমাটা ঠিক করে বলল, হাসবে নাকি রুমে আসতে বলবে?
তিতলি সরে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলল, আমার রুম আর খই আপনারই বাসা, অনুমতি লাগে নাকি? এটা ঠিক না, তুমি থাকো। এখন এটা তোমার রুম, আর কারো রুমের অনুমতি নিয়ে ঢোকাটা ভদ্রতা। তিতলি হেসে বলল। আচ্ছা বসুন, অনুমতি দিলাম। নিঝুম চোখ ঘুরিয়ে রুমটা দেখতে থাকে। পরিপাটি গোছানো, বিছানার পাশে কনসোল টেবিলে ফুলের টব, তাতে তাজা ফুল। তিতলি বলল, আমার রুমে সোফা নেই, বিছানায় বসুন, নয়তো চেয়ারে। আর আপনার মতন আমার রুমে রান্নাঘর নাই, তাই কফি বা চা অফার করতেও পারলাম না। তিতলির কথা শুনে নিঝুম হাসলো, তারপর উত্তর দেয়, না, আমার চা কফি লাগবে না। আর বিছানায় বসতে পারি, কিন্তু এখন বসবো না। একটা কথা বলতে এসেছি, বলেই চলে যাব। তিতলি প্রশ্নবোধক চিহ্ন চোখে মুখে ফুটিয়ে তাকায়। নিঝুম রুমটা আরেকবার দেখে বলল, ফুল দেখছি, পছন্দ করো নাকি? নয়তো জানু হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নিঝুম হঠাৎ মনে পড়ার মতো করে ভাব করে বলল, ও, চা বলতে এসেছিলাম। বলেছিলাম না কালকে চা বাগানে নিয়ে যাবো তোমাকে। তিতলির কান্না চলে আসে গলা পর্যন্ত। নিঝুম কি বলবে? কালকে যেতে পারবে না বলবে? কিন্তু তিতলি যে অনেক কল্পনা জল্পনা করে বসে আছে কালকের দিনটাকে নিয়ে। নিঝুম শান্ত গলায় বলল, আমরা কাল বিকেলে যাচ্ছি না, সকালে যাব। তিতলি জোরে টেনে নিঃশ্বাস নেয়, প্রশান্তির নিঃশ্বাস। এরপর প্রশ্ন করে, কিন্তু কেন ভাইয়া? নিঝুম নিজ হাতে কার মেসেজ করে বলে, বিকেলবেলাতে কাপলদের ভিড় থাকে, আমরা সকালে যাব। তিতলির চোখ অস্থির রেখে জবাব দেয়। তিতলির শেষ কথাটা অস্পষ্ট ছিল, নিঝুম বুঝতে না পেরে বলল। তিতলি বড় বড় চোখ করে তাকায়, গোপনে ঢোক গিলে বলল, না মানে ঘুরতে পারলেই হলো। ও আচ্ছা, আসি। তিতলি পেছন ডাকে। শুনুন। নিঝুম ঘুরে তাকায়, চার চোখ এক হয়। নিঝুমের চোখের দিকে একবার নিজের দৃষ্টি গেঁথে গেলে তিতলি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তাই হলো, অবশিষ্টভাবে চেয়ে থাকে তিতলি। তিতলি জানে এই মানুষটার মনে তাকে নিয়ে কোনো ভাবনা নেই, আগ্রহ নেই, অনুভূতি নেই, ভালোবাসাও নেই। তবুও মানুষটার উপস্থিতি ভেতরে বাহিরে অবিরাম আন্দোলিত করছে। নিঝুম তিতলির চাহনি দেখে হাসে। তিতলি তিতলি কেঁপে উঠে চোখ সরিয়ে নেয়। নিঝুম বলল, ডাকলে কেন? তিতলি নিজেকে সামলিয়ে বলল, আমি কাল শাড়ি পরি। নিঝুম ভ্রু উঁচিয়ে বলল, ট্রাভেল করতে গেলে কেউ শাড়ি পরে নাকি? তিতলির হাসি খুশি মুখটা চুপসে যায়। নিঝুম ঠোঁটের কোণে হাসি ফুটিয়েই বলল, আচ্ছা, শাড়ি পরিও, মন খারাপ করতে হবে না। চা বাগানে যখন উঁচু উঁচু ছোট বড় পাহাড়গুলোতে উঠবে, তখন পা ভেঙে আমাকে শুধু ভাসিও না। তিতলি কিছুটা আর্তনাদের মতো করে বলল, ওমা, পা ভেঙে যাবে কেন? আমি কাঁদবো তো। আমি আছি না বড় ভাই, সামলাবো, চিন্তা করো না। বড় ভাই কথাটি শুনে তিতলি ভেতরে ভেতরে ফুসফুস করে উঠল, তাতে দাঁত চেপে মনে মনে গালি দেয়। গবটের ঘরের গবট, হাবলার ঘরের হাবলা। আপনি আমার বড় ভাই না। আমি যদি কোনো দিন বাকি পাই আপনারে, আমার একদিন কি আপনার একদিন। নিঝুম তিতলির ভাবনাগ্রস্ত মুখ দেখে ভ্রু কুচকায়। কি কি ভাবছো? হ্যাঁ, না না না, কিছু না। আচ্ছা, আসি। বসুন। নিঝুম বেরিয়ে যায়। তিতলি ঠাস করে দরজা লাগায়, ওড়না বিছানায় রাখে। নিঝুম দরজার আওয়াজ শুনতে পেয়ে আবার হাসে, দরজা ধাক্কা দিয়ে উকি দেয়। আওয়াজ করে দরজা লাগালে কেন? তুমি কি আমার উপর কোনো কারণে ক্ষেপে আছো? তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। কি আজব, ওড়নাটা রাখতেই লোকটা চলে আসছে। নিঝুম তিতলির জবাব না পেয়ে, স্ট্যাচু হয়ে আছো কেন? এদিক ফেরো, প্রশ্ন করেছি একটা। তিতলি পরে বেকায় দেয়, তাড়াতাড়ি উত্তর দেয়, না না না, কারো ওপর ক্ষেপে নেই আমি। আপনি বসুন। নিঝুম আরো কিছু বলতে যাচ্ছিল, হুট করে খেয়াল হয় তিতলির গায়ে ওড়না নেই মনে হচ্ছে। নিঝুম অপ্রস্তুত হয়ে পড়ে, দ্রুত আসি বলে জায়গা ছাড়ে। নিঝুমের সাড়া না পেয়ে তিতলি ঘুরে দাঁড়ায়, দৌড়ে গিয়ে দরজার ভেতর থেকে লক করে, বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলে। ওড়নাটা মাথায় নিয়ে একা একা কতক্ষণ হাসে, ভাবতেই পারছে না নিঝুমের সাথে এত কথা হয়। তিতলি শুয়ে পড়ে বিছানায়। নতুন প্রেমে পড়া মেয়েরা কারণে অকারণে বিছানায় শুয়ে ভাবনায় ডুবে।
তিতলি এখন সেই পথের যাত্রী। সন্ধ্যার বাতাসটা জানালা দিয়ে হো হো করে আসছে রুমে। তিতলির শরীর জুড়িয়ে যাচ্ছে বাতাসের সাথে মিশে, যেন আসছে সহস্র ভালোবাসার অনুভূতি। ডিনারে আঞ্জুমান মৌনতার উপর খেপেন। চেহারার কি ছিরি। হ্যাঁ, মৌনতা মেয়ের উত্তর না দিয়ে খেয়েই যাচ্ছে। কথা বলস না কেন? রাত জেগে প্রেম করতে হয়? ওই ছেলেরে বলবি বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। আমার বাড়িতে এত রাত জেগে চোখের নিচে কালি করবি না। মনেই হচ্ছে না আমার মেয়ে। আঞ্জুমানের কথা শুনে আলতাফ চৌধুরী হা হা করে হাসেন। আঞ্জুমান তীক্ষ্ণ চোখে তাকান, বলেন, তুমি হাসতেছ কেন? আলতাফ চৌধুরী হাসি থামিয়ে খাবারে মন দেয়। আঞ্জুমান তেজ বাড়িয়ে বলেন, মেয়েগুলো বাপের মতো হয়েছে। কিছু জিজ্ঞাসা করলে মুখ দিয়ে কিছু বের হয় না, মুখে কিছু ঠাসা মেরে রাখে। মোহনা খাবার রেখে বলল, মৌনতা আর বাবার জন্য আমাকে বকলে। আঞ্জুমান মোহনার দিকে তাকিয়ে বলল, তুই তো তোর বাপের মেয়ে। মৌনতা মায়ের দিকে তাকিয়ে বলে, কেন, আব্বু কি করছে? আব্বুকে নিয়ে কিছু বলবা না? তুই আমারে শেখাবি কেমনে কথা কমু? মিসেস আঞ্জুমান রেগে ফেটে চৌচির। আলতাফ চৌধুরী ইশারায় মেয়েদের চুপ হতে বলেন, ইশারায় বোঝান, তোদের মা তো এমনই, থাকুক বলুক, একসময় চুপ হয়ে যাবে। মৌনতা মোহনা চুপচাপ খেয়ে চলে যায়। আলতাফ চৌধুরী হালকা কেশে মিসেস আঞ্জুমানের দৃষ্টি আকর্ষণ করেন। মিসেস আঞ্জুমান তাকালে উনি বলেন, ছেলেরা কই? তিতলি কই? রুমে নির্জন আসবে খেতে। নিঝুম গতকাল থেকে কোনো কাজে ব্যস্ত খুব, আজও রুমে খাবে। আর তিতলি বই পড়তেছে, চলে আসবে এক্ষুনি। আচ্ছা, পাঠিয়ে দাও নিঝুমের খাবার। আর নির্জন তিতলিকে ডেকে আনো, অনেক রাত হয়েছে। আঞ্জুমান রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, পাঠাবো একটু পর। তোমার তো খাবার শেষ, যাও রুমে, আমি আসছি। তিতলি নেমে আসে। ড্রয়িং রুম দেখে প্রশ্ন করে, ফুপিয়াম্মা, সবার খাবার শেষ? হ্যাঁ মা। সরি ফুপিয়াম্মা, দেরি হয়ে গেল। আঞ্জুমান বলেছেন। সমস্যা নাই, নিঝুমও খায় নাই। টুনি মনে হয় ঘুমিয়ে পড়েছে, একটু দিয়ে আসবা খাবারটা নিঝুমের রুমে। তিতলি যেন আকাশের চাঁদ হতে পেল, মনে মনে নেচে ওঠে। উপরে মিষ্টি হেসে বিনয়ের সাথে বলল, জি পারবো, দিয়ে আসি। আঞ্জুমান একটা প্লেট এনে তিতলির হাতে দেন, বলেন, নিঝুম তো রাতে রুটি খায়, বলিও একটা রুটিও যেন না থাকে, 5টাই যেন শেষ করে। আর গরু মাংস শেষ, আজ মুরগি খেয়ে নিতে। আর সিদ্ধ ডিম 2টা আছে। আচ্ছা আন্টি। তিতলি প্লেট নিয়ে সিঁড়িতে ওঠে। আঞ্জুমান ডাকেন, তিতলি, তিতলি ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার খাবারটাও নিয়ে নাও, একসাথে খেয়ে নিও। তিতলি সৌজন্যতার সাথে হেসে বলল, আমি পরে এসে খেয়ে নেব। অসভ্য ভাইয়া। নিঝুম শার্ট খুলছিল। তিতলির কণ্ঠ শুনে তাড়াতাড়ি বোতাম লাগিয়ে নেয়। এরপর বলে, এসো। তিতলি দরজা ঠেলে রুমে ঢুকে নিঝুমকে বলে, আপনার খাবার। টুনি কোথায়? তুমি কেন? ঘুমিয়ে পড়েছেন, ফুপিয়াম্মা আমাকে পাঠালো। নিঝুম বিছানা থেকে বইপত্র তুলে জবাব দেয়, আম্মু না বাচ্চা হয়ে যায়, কেউ অতিথিকে ফরমাইশ দেয়। আমার কিন্তু ভালো লাগে বড়রা যখন কিছু করতে বলে। এই প্রথম কেউ এমন কথা বলল। সত্যি বলছি আমি। আচ্ছা, আমার একটু ফরমাইশ কাটো। তিতলি মাথা উঁচিয়ে তাকায়, খুশি হয় খুব। কি করতে হবে? বাবা, কাজ করতে একদম প্রস্তুত। না বাবা, লাগবে না, আমি নিজের কাজ নিজেই করি। খাবারটা তো নেন। রাখো, আমি আসছি। তিতলি সেন্টার টেবিলে খাবার রাখে। নিঝুম ওয়াশরুমে ঢোকে। ব্যালকনির পর্দাগুলো উড়াউড়ি করছিল খুব। তিতলি আগ্রহ নিয়ে ব্যালকনিতে আসে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ছিটে এসে জল পড়ছে ব্যালকনিতে। বারান্দায় জ্বলছে লাল ড্রিম লাইট। আর একটু এগিয়ে দাঁড়ায় তিতলি। দমকা বাতাস আসছে। তিতলি খোপা থেকে মুক্ত করে দেয় চুল। শরীরে এসে জল পড়ছে। সে ভুলে যাচ্ছে অন্য কারো রুমে এটা, অন্য কারো ব্যালকনি। হঠাৎ করে ঠোঁটের ছোঁয়া পায় ঘাড়ে, কেঁপে ওঠে। ঘুরে দাঁড়ায়, দেখে নিঝুম এক হাতে তার কোমর ধরে টেনে রেখেছে নিজের কাছে। তিতলি আমতা আমতা করে বলল, আপনি?
নিঝুম তিতলির উত্তর না দিয়ে ওর চোখের পাতায় চুমু এঁকে দেয়। তিতলির শরীরে ঠান্ডা শিরশির অনুভব হয়। নিঝুমের সাদা শার্ট খামচে ধরে। নিঝুম ফিসফিসিয়ে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তিতলির পায়ের তালু থেকে চুল অবধি কেঁপে ওঠে, নিঝুমকে জড়িয়ে ধরে শক্ত করে। চোখ বুঝে আবেশে তখনই কেউ একজন ধমকের স্বরে ডাকে, এই তিতলি। তিতলি চমকে ওঠে, চোখ খুলে পেছন ঘুরে নিঝুম দাঁড়িয়ে আছে। তার চেয়ে কয়েক হাত দূরে। নিঝুম গলার স্বর চড়া করে বলে, তুমি কি পাগল? বেশি তো ভিজে টইটম্বর হয়ে যাচ্ছ, তবু ওঠায় দাঁড়িয়ে আছো। তিতলি নিজের দিকে আবিষ্ট মনে তাকায়, এরপর আবার নিঝুমের দিকে তাকায়, চেয়েই থাকে। বুকের মন নামক যন্ত্রণাটা থেমে থেমে কাঁপছে। ড্রিম লাইটের লাল আলোয় নিঝুমকে অদ্ভুত মনে হচ্ছে, নাকি তার ভুল? কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিতলির নিজেকে মাতাল মনে হচ্ছে, ছটফটানি হচ্ছে ভেতরটা। ইচ্ছে হচ্ছে একবার মানুষটাকে জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে ভালোবাসি, প্লিজ আপনিও আমাকে ভালোবাসুন। নিঝুম তিতলির ব্যবহার দেখে ভরকে যায়, উদ্বেগ হয়ে বলে, কি হয়েছে তিতলি, এমন কেন করছো? কোনো সমস্যা কি? তিতলির সত্যি সত্যি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিঝুমের দিকে ঝাঁপিয়ে পড়ে, ফুপিয়ে কেঁদে ওঠে। নিঝুম টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায়, দেয়ালে হাত রাখে। এমন কিছু হবে নিঝুম ভাবেনি, কখনো ভাবেনি। মুহূর্তে সর্বাগ্যে উষ্ণতা ছড়িয়ে পড়ে। তিতলির এহেন কাণ্ডে নিঝুম হতভম্ব হয়ে যায়। বুকের বাপাশে শিরশির অনুভব হয়, হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে। নিশা যখন ছেড়ে চলে গিয়েছিল এমন করে লাফাচ্ছিল হৃদয়পিণ্ড, তবে সেটা ছিল কষ্ট অপমানের। এখনেরটা তাহলে কি? কি নাম দেয়া যায় এই অনুভূতির? নিঝুম আপন মনে ভাবে, তিতলি কি ভয় পেয়েছে? এমন করে কেঁদে বুকে ঝাঁপিয়ে পড়ল কেন? নাকি কোনো অতীত আছে যেটা মনে পড়ে যাওয়াতে এতটা আবেগী হয়ে পড়েছে, আর আর কাদার জন্য আমার বুকটা বেছে নিয়েছে? তেতলি কান্না থামে। অনুভূতি, ইচ্ছে, আকাঙ্ক্ষা কমে গিয়ে বুকে একরাশ ভয় ভিড় করে। এটা সে কি করল? ভয়ে ঠোঁট শুকিয়ে আসে। কি ভুল করল সে? কালই বাবাকে ডাকবে আর বলবে কলঙ্কের কথা। বাবা তখন ঘৃণা চোখে তাকাবেন। ভয়ার্ত তিতলি ছিটকে সরে যায়, ওনাটা টেনে ধরে, মাথা নিচু করে দাঁড়ায়। আতঙ্কে তার দেহের পাঁজরে পাঁজরে কাঁপন। ভাবে এখনই হয়তো থাপ্পড় মারবে নিঝুম। সত্যি সত্যি এগিয়ে আসে নিঝুম। তিতলি চোখ তুলে তাকায়। নিঝুম ভয়ঙ্কর রেগে গেছে, চোখগুলো লাল। তিতলিকে কষে থাপ্পড় মারার জন্য হাত তুলে। তিতলি চোখ বন্ধ করে, চোখ খিচে কেঁপে ওঠে, কিন্তু কোনো থাপ্পড় পড়েনি গালে। ধীরে ধীরে চোখ খুলে দেখে নিঝুম জায়গায় দাঁড়িয়ে একদৃষ্টি তাকেই দেখছে। তিতলির ভাবনার ভুল। সে একবার নিঝুমকে দেখে, পর মুহূর্তেই ভয়ে কাঁপতে থাকে। নিঝুমকে সে ভালোবাসলেও ভয় পায় খুব, মাথা ভার হয়ে আসে। জ্ঞান হারিয়ে লুটিয়ে ফ্লোরে পড়ার আগে নিঝুম বাহু ডোরে নিয়ে আসে। নিঝুম হতবাক, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে ডাকলো, তিতলি, এই তিতলি, তিতলি। তিতলির কোনো সাড়া নেই। বাধ্য হয়ে কোলে তুলে নেয়, শুয়ে দেয় নিজের বিছানায়। মেয়েলি ব্যাপারে বারবার দূরে থাকার চেষ্টা করে নিঝুম, আর ওর কাঁধেই এসে পড়ে মেয়েটা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বিপদ যখন আসে চারিদিক থেকে একসাথেই আসে। ফোন নিয়ে মাকে কল করে। তৃতীয় রিংয়ের সময় আঞ্জুমান ধরেন। নিঝুম সারা রাত কিছু দরকার পড়লে মাকে রুম থেকে কল করে, তাই আঞ্জুমান শুনতেই প্রশ্ন করেন, কি আব্বা, রুমে আসবো? কিছু দরকার? আম্মু, তিতলি না সেন্সলেস হয়ে পড়েছে, একটু আসো তো। কি কস বাপ? আল্লাহ, কি হইল মায়াডার? আইতাছি আমি।